সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে। তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হোসেন রানী। আজকে জীবকোষ এবং টিস্যু চ্যাপ্টারের এমসিকিউ এবং সিকিউ সলভিং ক্লাস নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। রুদ্র, কেমন আছো তোমরা? মুশফিকা, ওকে। হুমায়রা, হাবিবা, নাফিসা, আদ্রিতা, মারিয়া, ওকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখো তোমাদের তোমরা একটা ফর্ম দেখতে পাচ্ছ। তোমরা যারা এখনো ফিল আপ করোনি, ফর্মটা ফিল আপ করোনি, তোমরা এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দাও। তোমরা এখনো যারা ফর্মটা ফিল আপ করোনি, দেখো একটা ফর্ম অ্যাড করা আছে কমেন্ট সেকশনে, তোমরা দেখো। তো তোমরা যারা এখনো ফর্মটা ফিল আপ করোনি, ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দাও। ওকে অর্ক? আচ্ছা, ওকে, ঠিক আছে। তুবা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা কি সবাই ফর্মটা ফিল আপ করেছো? আচ্ছা, যারা করেছো তাদের নতুন করে করার দরকার নেই। যারা ফিল আপ করোনি তারা ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দেবো, ঠিক আছে? ওকে। তাহলে আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব, আজকে আমরা এমসিকিউ এবং সিকিউ সলভিং ক্লাস নিয়ে আলোচনা করব, এবং এটা মূলত হলো জীবকোষ এবং টিস্যু যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে আলোচনা করব, ঠিক আছে? ওকে। তাহলে এমসিকিউ এবং সিকিউ সলভ। হুম, আচ্ছা। তাহলে প্রথমে এমসিকিউ সলভ করব, তারপরে আমরা কিছু সিকিউ সলভ করব, ঠিক আছে রুদ্র? ওকে, আচ্ছা। তাহলে প্রথম এমসিকিউ আমরা দেখি, এবং এগুলো কিন্তু খুবই সহজ। আমরা পড়িয়েছি তোমাদেরকে, তুমি দেখবে সবগুলোই তোমরা পারবে, আমি জানি। যেমন প্রথম কোশ্চেন হলো, জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরীযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? আমরা জানি সরল টিস্যু তিন প্রকার, তাই না? প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, তাই তো? তাহলে এই যে যে তিন ধরনের, এর মধ্যে প্যারেনকাইমা যে কোষগুলো থাকে, সেই প্যারেনকাইমা কোষ দুই ধরনের হতে পারে। প্যারেনকাইমা কোষের মধ্যে ক্লোরোফিল থাকতে পারে, অথবা প্যারেনকাইমা কোষের মধ্যে বড় বড় বায়ুকুঠুরি থাকতে পারে। তো বায়ুকুঠুরিযুক্ত যে প্যারেনকাইমাগুলো, সেগুলো কি বলে? ভেরি গুড, এটা খুবই সহজ। আরিয়ান, মুশফিকা, তাসফিয়া, অর্ক, উম, হুম, আরিয়ান, ভেরি গুড, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। শান্তা, নুসরাত, আফসানা, ওকে, ভেরি গুড। তাহলে উত্তর হবে প্যারেনকাইমা, তাই না? তাহলে আমরা যে বলছিলাম যে প্যারেনকাইমা যে কোষগুলো, প্যারেনকাইমা, প্যারেনকাইমা, তাহলে প্যারেনকাইমা, এই প্যারেনকাইমা কোষগুলোর মধ্যে দুই ধরনের জিনিস হতে পারে। প্যারেনকাইমা, প্যারেনকাইমা কোষের মধ্যে বায়ুকুঠুরি থাকতে পারে, ঠিক আছে? বায়ুকুঠুরি যদি থাকে তখন তাকে আমরা বলছি স্ক্লের বলো তো, বায়ুকুঠুরি যদি থাকে তখন তাকে কি বলে? এটা তোমরা আগে বলো, তারপর আমি বলছি। আর প্যারেনকাইমা কোষের মধ্যে যদি বায়ুকুঠুরি থাকে, যদি ক্লোরোফিল থাকে তখন তাকে কি বলে? বায়ুকুঠুরি, বায়ুকুঠুরি যদি থাকে তখন তাকে কি বলে? আর যদি ক্লোরোফিল থাকে তখন তাকে কি বলে? ক্লোরোফিল থাকলে কি বলে, আর বায়ুকুঠুরি থাকলে কি বলে? তাহলে প্যারেনকাইমা কোষের মধ্যে যদি ক্লোরোফিল থাকে তখন তাকে কি বলে? বায়ুকুঠুরি থাকলে তো আমরা বললাম অ্যারেনকাইমা, তাই না? বায়ুকুঠুরি থাকলে তাহলে সেটাকে আমরা বলছি অ্যারেনকাইমা। আর যদি ক্লোরোফিল থাকে তখন তাকে কি বলে? কোলেনকাইমা, ক্লোরেনকাইমা, ক্লোরেন, ক্লোরেন, এই যে এটা। ওকে, তাহলে কি হবে? ক্লোরেনকাইমা, ক্লোরেনকাইমা, ঠিক আছে? নট কোলেনকাইমা, নট কোলেনকাইমা, ক্লোরেনকাইমা, ঠিক আছে? পরের প্রশ্ন, ওয়াটসন এবং ক্রিক কত সালে ডিএনএ অণুর গঠন আবিষ্কার করেন? তোমরা জানো ওয়াটসন এবং ক্রিক অনুযায়ী ডিএনএ হলো একটি দ্বিসূত্রক, রাইট? বা ডাবল হেলিক্স বলা হয়। তো এটা কবে আবিষ্কার করেন? কি হবে এটার উত্তর, সুমাইয়া? রুদ্রনীল, ভেরি গুড। লিখন, আনিকা, আরিয়ান, আরজিত,
নাফিজা, হাবিবা, সুমাইয়া, ইমি, তাসনিম। ওকে, ভেরি গুড। তাহলে 1953 সালে, তাহলে 1953 সালে তারা আবিষ্কার করে কি, এই যে ডিএনএ, ডিএনএ হলো এরকম পেঁচানো দ্বিসূত্র। তাহলে ডিএনএ কি, এটা দ্বিসূত্র। দ্বিসূত্রক মানে দুইটা সুতার মতো জিনিস, বা এটাকে আমরা বলছি ডাবল হেলিক্স। ডাবল হেলিক্স, হেলিক্স। ডিএনএ হলো ডাবল হেলিক্স বা দ্বিসূত্রক ধরনের। এটা আবিষ্কার করে কে, বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953 সালে আবিষ্কার। ঠিক আছে, পরের প্রশ্ন। ফুলের লাল বর্ণের জন্য দায়ী কোনটি? লাল বর্ণ। তাহলে ফুলের মধ্যে কোন বর্ণটা থাকলে সেটা ফুলটা লাল বর্ণের হয়? এগুলো হলো সব রঞ্জক পদার্থ, মানে এগুলো সব কালারফুল জিনিস। তাহলে কি হবে? ওকে, ভেরি গুড। তাহলে কি হবে উত্তর? হাবিবা, মুশফিকা, নীরব, আরিয়ান, ভেরি গুড। তাহলে কি হবে? হাইকো এরিথ্রিন। তোমরা এরিথ্রোসাইট নাম শুনেছো কখনো? এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট এটা নাম শুনেছো কখনো? এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট এই নামটা শুনেছো? এরিথ্রোসাইট নাম শুনেছো কখনো? এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট মানে হলো লোহিত রক্তকণিকা। এরিথ্রোসাইট ইংলিশ নাম, এটার বাংলা নাম হলো লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা। ঠিক আছে, তাহলে দেখো হাইকো এরিথ্রিন, এরিথ্রিন, তাহলে এরিথ্রিন মানেই হলো লাল, এরিথ্রিন মানেই হলো লাল। ঠিক আছে, সেখান থেকে লোহিত রক্তকণিকা নামটা আসছে বা এরিথ্রোসাইট কথাটা এসছে। ওকে, আচ্ছা। তারপরে হলো যে এই যে ধরো ক্যারোটিন, ক্যারোটিন হলো কমলা রঙের, কমলা মানে কমলা টাইপের ক্যারোটিন, যেমন গাজরের যে রংটা, সেই রংটা হলো ক্যারোটিন থাকে, গাজরের মধ্যে ক্যারোটিন থাকে, এই জন্য গাজরের কালারটা এরকম। ফাইকোসায়ানিন, সায়ানিন হলো নীল বর্ণের, ফাইকোসায়ানিন এটা হলো নীল বর্ণের। জ্যান্থোফিল এটা হলো হলুদ বর্ণের, হলুদ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে যদি ফুলের মধ্যে ফাইকোসায়ানিন নামক বর্ণকণিকা থাকে তখন সেই ফুলটার রং হবে নীল বর্ণের। যদি জ্যান্থোফিল নামক বর্ণকণিকা থাকে তাহলে সেই ফুলের বর্ণটা হবে হলুদ বর্ণের। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন। কোনটির কোষ প্রাচীরে সেলুলোজ ও পেকটিন জমা হয়ে পুরু হয়? সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরু হয়। সেলুলোজ এবং পেকটিন কিন্তু লিগনিন বলেনি। তাহলে লিগনিনের সাথে সম্পর্কিত কে? লিগনিনের সাথে সম্পর্কিত আমরা জানি স্ক্লেরেনকাইমা, তাহলে স্ক্লেরেনকাইমা হবে না, তাহলে কোনটা হবে বলো? তাহলে কি হবে উত্তর দেখি? তাহলে উত্তর কি? ওকে, ভেরি গুড। তাহলে কোলেনকাইমা, তাই না? প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। আমরা জানি যে প্যারেনকাইমা জাতীয় যে কোষগুলো আছে, মনে করো এটা একটা প্যারেনকাইমা জাতীয় কোষ, তাহলে প্যারেনকাইমা জাতীয় কোষের চারপাশে শুধু সেলুলোজ থাকে, পাতলা একটা সেলুলোজ পর্দা থাকে, আর কিছুই থাকে না, রাইট? তাহলে এই যে এরকম একটা পাতলা পর্দা থাকে যেটা হলো শুধু সেলুলোজ নির্মিত, সেলুলোজ, তাই তো? আচ্ছা, আর কোলেনকাইমার ক্ষেত্রে কি থাকে? কোলেনকাইমার ক্ষেত্রে ধরো এটা যদি কোলেনকাইমা হয়, এই যে মনে করো এটা হলো কোলেনকাইমা, মনে করো এটা হলো কোলেনকাইমা কোষ, তাহলে এই যে কোলেনকাইমা কোষ এর চারপাশে যে পর্দা থাকবে, এখানে কি কি থাকে? সেলুলোজ থাকে এবং পেকটিন জমা হয়, সেলুলোজ থাকে এবং পেকটিন জমা হয়। তাহলে এই যে সেলুলোজ এবং পেকটিন, তাহলে এটা কোথায় থাকবে? কোলেনকাইমা জাতীয় কোষের মধ্যে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। আর স্ক্লেরেনকাইমা কোষের মধ্যে কি থাকবে তোমরা জানো? লিগনিন, সুবেরিন, এই জিনিসগুলো থাকে। ওকে, পরের প্রশ্ন। কোন টিস্যু হতে জনন কোষ উৎপন্ন হয়? জনন কোষ উৎপন্ন হয়।
জনন কোষ মানে কি? জনন কোষ মানে হলো শুক্রাণু এবং ডিম্বাণু। জনন কোষ মানে হলো শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণুকে বলা হয় জনন কোষ। ঠিক আছে? একসাথে বলা হয় জনন কোষ। এই জনন কোষকে ইংলিশে বলা হয় গ্যামেট। গ্যামিড বা গ্যামেট একই কথা। ওকে? তাহলে কি হবে এটার উত্তর? তাহলে স্নায়ু টিস্যু, শুক্রাণু ডিম্বাণু কি স্নায়ু টিস্যু? না। পেশি টিস্যু, এটা কি মাংস? না। যোজক টিস্যু, এটা কি হাড্ডি, রক্ত? সেটাও না। তাহলে বাকি থাকে কি? ইয়েস, বাকি হলো আবরণী টিস্যু। ঠিক আছে? ওকে? তাহলে শুক্রাণু যেটা তৈরি হয়, এটা তৈরি হয় শুক্রাশয় থেকে। শুক্রাশয় থাকে ছেলেদের মধ্যে। মনে করো এটা হলো শুক্রাশয়। শুক্রাশয়। এবং শুক্রাশয়ের মধ্যে কোষ থাকে। শুক্রাশয়ের মধ্যে এই যে কোষ থাকে, এই যে কোষ, এই যে এগুলো হলো কোষ। শুক্রাশয়ের এগুলো হলো কোষ। ঠিক আছে? তাহলে এগুলো হলো আবরণী কোষ। কার আবরণী? শুক্রাশয়ের আবরণী কোষ। তাহলে এই যে শুক্রাশয়ের মধ্যে যে আবরণী কোষগুলো থাকে, এই যে আবরণী কোষগুলো থাকে, এই শুক্রাশয়ের এই আবরণী কোষগুলো থেকে বা আবরণী টিস্যুগুলো থেকেই শুক্রাণু তৈরি হয়। এখান থেকেই শুক্রাণু তৈরি হয়। ঠিক আছে? এই যে শুক্রাণু তৈরি হয়। ওকে? এই যে শুক্রাণু। তাহলে এই কোষগুলো থেকে এক একটা কোষ থেকে শুক্রাণু তৈরি হয়। এই যে, বুঝতে পেরেছো? আচ্ছা। তাহলে এই যে কোষগুলো, এই কোষগুলোর নাম হলো শুক্রাণু। তাহলে শুক্রাণু কাদের তৈরি হয়? ছেলেদের তৈরি হয়। শুক্রাণু কোথা থেকে তৈরি হয়? শুক্রাশয় নামক অঙ্গ থেকে তৈরি হয়। একইভাবে মেয়েদের একটা অঙ্গ রয়েছে, সেটার নাম হলো ডিম্বাশয়। এটা হলো ডিম্বাশয়। ডিম্বাশয়ের চারপাশে এরকম আবরণী কোষ থাকে। ডিম্বাশয়ের চারপাশে, এই যে এটা হলো ডিম্বাশয়ের চারপাশে আবরণী কোষ। এই যে আবরণী কোষ, ঠিক আছে? এবং এই কোষগুলো থেকে প্রত্যেকটা কোষ থেকে ডিম্বাণু তৈরি হয়। ওকে? প্রত্যেকটা কোষ থেকে ডিম্বাণু তৈরি হয়। তাহলে এই কোষগুলো থেকে কি তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়। মনে করো এটা হলো সেই ডিম্বাণু। ঠিক আছে? তাহলে কোষটার নাম হলো ডিম্বাশয়। তাহলে ডিম্বাশয় থেকে কি তৈরি হয়? ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়। এবং ডিম্বাশয় কার থাকে? এগুলো থাকে মেয়েদের। এই অঙ্গটা থাকে মেয়েদের, আর এটা হলো ডিম্বাণু। ঠিক আছে? ক্লিয়ার? পরের প্রশ্ন। কোষঝিল্লির ভাঁজকে কি বলে? কোষঝিল্লির ভাঁজকে কি বলে? একটা কোষের চারপাশে তোমরা জানো কোষঝিল্লি থাকে। কোষের চারপাশে কোষঝিল্লি থাকে। এখন এই কোষঝিল্লির মধ্যে ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজ হওয়া অংশটাকে কি বলে? ইশরাত, ইকরা, হৃদিতা, নুসরাত, সেজুতি। খুবই সহজ, তাই না? তোমরা সবাই পারছো সঠিক উত্তর দিতে। নুরুজ্জামান, নাফিজা, ভেরি গুড, ফারিয়া। তাহলে মাইক্রোভিলাই বল। তাহলে মনে করো এটা একটা কোষ। মনে করো এটা একটা কোষ। এই যেটা, এটা মনে করো একটা কোষ। হ্যাঁ? বা কোষটা এই গোল না করে এভাবে আর কি, তাহলে আমাদের সুন্দর হবে। এটা মনে করো একটা কোষ। ওকে? এখন কোষের চারপাশে ঝিল্লি থাকা উচিত কিনা? কোষের চারপাশে একটা কোষ ঝিল্লি থাকবে। তাহলে কোষের চারপাশে যে কোষ ঝিল্লিটা থাকে, সেই কোষ ঝিল্লিগুলো এভাবে থাকে। হ্যাঁ? এই যে এরকম। বুঝছো? এই যে এরকম। এই যে, ক্লিয়ার? এই যে এরকম। তাহলে আঙ্গুলের মতো অভিক্ষেপ। হ্যাঁ? এই যে কোষ ঝিল্লিগুলো এরকম আঙ্গুলের মতো হয়ে থাকে। তাহলে এই যে কোষের চারপাশে যে এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ, এটাকে আমরা বলছি মাইক্রোভিলাই। এই জিনিসটার নামই হলো মাইক্রোভিলাই। ওকে? আর কোষের ভিতরে তো অবশ্যই একটা নিউক্লিয়াস থাকবে। এই হলো সেই নিউক্লিয়াস। ক্লিয়ার? কামজিৎ? ওকে। পরের প্রশ্ন। নিচের কোনটি কোষ গহ্বর সৃষ্টিতে সাহায্য করে? কোষ গহ্বর তৈরি করে কোনটি? বলো। কি হবে এটা? মুশফিকা, হাবিবা, কি হবে এটার উত্তর? কোনটা থেকে কোষ গহ্বর তৈরি হয়? বলো।
তাহলে কি হবে? ওকে, ভেরি গুড। কোষ গহ্বর কে তৈরি করে? ভেরি গুড। তাহলে উত্তর হলো আন্তঃপ্লাজমীয় জালিকা। হ্যাঁ, এটা আর একটা নাম আছে কিন্তু। হ্যাঁ, এটার ইংলিশ নাম হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, এটার ইংলিশ নাম রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখেছো? এই যে মনে করো এটা যদি হয় কোষ, তাহলে কোষের মাঝখানে থাকে নিউক্লিয়াস। এই যে এই যে মাঝখানে হলো নিউক্লিয়াস, ঠিক আছে? এই যে এটা ধরো নিউক্লিওলাস। কোষের নিউক্লিয়াসের চারপাশে নিউক্লিয়ার আবরণী থাকে, এই মনে করো নিউক্লিয়ার আবরণী, ঠিক আছে? বা নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন, হ্যাঁ, এই নিউক্লিয়ার মেমব্রেনের সাথে এভাবে লাগানো থাকে। দেখেছো কখনো এই এরকম? এটাকেই বলছি আমরা আন্তঃপ্লাজমীয় জালিকা, ঠিক আছে? এই যে আন্তঃপ্লাজমীয় জালিকা, এর মধ্যে কিছু কিছু আন্তঃপ্লাজমীয় জালিকার মধ্যে রাইবোজোম যুক্ত থাকে। এই যে এরকম রাইবোজোম যুক্ত থাকে কিছু কিছুগুলোর গায়ে, আর কিছু আছে যেগুলোর গায়ে রাইবোজোম যুক্ত থাকে না। তাহলে যাদের গায়ে রাইবোজোম যুক্ত থাকে তাদেরকে বলা হয় অমসৃণ, আর যাদের গায়ে রাইবোজোম যুক্ত থাকে না তাদেরকে বলা হয় মসৃণ, ঠিক আছে? তাহলে এই অঙ্গনটাই হলো আন্তঃপ্লাজমীয় জালিকা। আন্তঃপ্লাজমীয় জালিকা। ক্লিয়ার সবাই? ওকে, ঠিক আছে। পরের প্রশ্ন, টেন্ডন কোন ধরনের টিস্যুর উদাহরণ? টেন্ডন, নাম হলো টেন্ডন, এটা কোন ধরনের টিস্যুর উদাহরণ? বলো। খুবই সহজ কিন্তু প্রশ্নগুলোর উত্তর। কি হবে? ওকে, তাহলে কেউ বলছে আবরণী, কেউ বলছে যোজক, কেউ আবার বি বলছে পেশি। হুম, আচ্ছা আচ্ছা, টেন্ডন, টেন্ডন আসলে কি? টেন্ডন আসলে কি সেটা আগে বুঝতে হবে, রাইট? আচ্ছা, তাহলে আগে আমরা বুঝি, তারপর উত্তরটা দিই। মনে করো এটা হলো আমাদের একটা পেশি, হাড়। এটা মনে করো আমাদের শরীরে একটা হাড়, মনে করো। হ্যাঁ, এটা মনে করো আমাদের শরীরে একটা হাড়। হ্যাঁ, আমরা জানি হাড়ের মধ্যে বা হাড্ডির মধ্যে মাংস লাগানো থাকে, রাইট? তাহলে এখানে এখন মাংস লাগানো থাকবে। এই যে এখানে এখন মাংস লাগানো থাকবে। আচ্ছা, এখন এই যে মাংসটা হাড়ের সাথে যে লাগানো থাকবে, এটা সরাসরি লাগানো থাকে না, এটা একটা জিনিস থাকে। হ্যাঁ, একটা অংশ থাকে, এই অংশের সাথে লাগানো থাকে। হ্যাঁ, এই যে এরকম, এই যে অংশ, বুঝছো? তাহলে আমি কি বললাম? হাড়ের সাথে মাংস সরাসরি লাগানো থাকে না। হাড়ের সাথে মাংস সরাসরি লাগানো থাকে না, একটা সংযোগ টিস্যু দিয়ে লাগানো থাকে। তাহলে এই যে যে সংযোগ টিস্যু, এই যে যে সংযোগ টিস্যু, এটার নামই হলো টেন্ডন। তাহলে এটা সংযোগ টিস্যু, রাইট? তাহলে এই যে সংযোগ টিস্যু, তাহলে সংযোগের বাংলা কি, মানে সংযোগের আরেকটা নাম কি? যোজক। যোজক মানে কি? জোড়া লাগানো, তাই না? একটার সাথে আরেকটার জোড়া লাগানো। তাহলে এই হাড্ডির সাথে মাংসকে জোড়া লাগিয়েছে কে? এই যোজক টিস্যু। তাহলে এই যোজক টিস্যুটার নাম কি? উত্তর হলো কি হবে? টেন্ডন। বুঝতে পেরেছো? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তাহলে আমি যদি এখন তোমাকে একটা প্রশ্ন করি, বলো তো পেশিকে অস্থির সাথে যুক্ত রাখে কে? উত্তর কি হবে?
তাহলে পেশিকে অস্থির সাথে যুক্ত রাখে কে? এটার উত্তর কি হবে? উত্তর হবে টেন্ডন। তাহলে টেন্ডনের সাহায্যে পেশি অস্থির সাথে যুক্ত থাকে। ওকে, আর একটা জিনিস তোমাকে দেখাই, যেহেতু রিলিভেন্ট কোশ্চেন। ওকে, এটা মনে করো একটা হাড়, হ্যাঁ, আর এটা আর একটা হাড়, তাহলে দুইটা হাড়। হ্যাঁ, এখন এই হাড়ের সাথে এই হাড্ডির সাথে এই হাড্ডিকে জোড়া লাগাতে হবে। তাহলে এই হাড্ডির সাথে এই হাড্ডিকে জোড়া লাগাবে কে? এই দুইটাকে কে জোড়া লাগাবে? এই জিনিসটার নাম কি? এই যে জোড়া লাগালো, এই যে জোড়া লাগালো, তাহলে অস্থির সাথে অস্থিকে যে জোড়া লাগায় তার নাম হলো লিগামেন্ট। তার নাম হলো লিগামেন্ট। এটাও কিন্তু এক ধরনের যোজক টিস্যু। তাহলে মনে রাখবে, পেশির সাথে অস্থিকে যুক্ত রাখে হলো টেন্ডন, আর অস্থির সাথে অস্থিকে যুক্ত রাখে হলো লিগামেন্ট। এই দুইটাই যোজক টিস্যু। সবাই ক্লিয়ার কিনা কমেন্টে জানাও তো। তোমরা কি সবাই ক্লিয়ার? বলো, সবাই ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন, কোনটি ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে? কি হবে এটার উত্তর বলো তো? কি হবে? ভেরি গুড। ওকে, তাহলে সেন্ট্রোজোম। এই ফ্লাজেলাটা কার তৈরি করে তোমরা জানো? এই ফ্লাজেলাটা কার তৈরি করে? সেটা হলো, এই যে এটা কিসের ছবি বলো তো? এই যে এটা হলো সেই ফ্লাজেলা। ওকে, তাহলে এটা কিসের ছবি তোমরা বলতে পারবে? এটা কিসের ছবি? এটা হলো শুক্রাণুর ছবি। ওকে, এটা হলো শুক্রাণুর ছবি। তাহলে এই যে শুক্রাণু, এই শুক্রাণুর যে ফ্লাজেলা, এই ফ্লাজেলাটা তৈরিতে এই যে এইটা হলো শুক্রাণুর ফ্লাজেলা, এই অংশটাই হলো ফ্লাজেলা। তাহলে এই শুক্রাণুর ফ্লাজেলা তৈরিতে অংশগ্রহণ করে হলো সেন্ট্রোজোম। ঠিক আছে, এছাড়া আর কি করে? এই সেন্ট্রোজোমের আরো কিন্তু কাজ রয়েছে। এই সেন্ট্রোজোমের আরো কিছু কাজ রয়েছে। কি কি? এই সেন্ট্রোজোম, তোমরা জানো কোষ বিভাজন তোমরা পড়েছো কিনা? কোষ বিভাজন, কোষ বিভাজন পড়েছো তোমরা? কোষ বিভাজন, কোষ বিভাজনের মধ্যে মনে আছে তোমাদের স্পিন্ডল তন্তুর কথা? স্পিন্ডল তন্তু, এই যে স্পিন্ডল তন্তু মনে আছে? এই স্পিন্ডল তন্তু কে তৈরি করে বলো তো? এই যে স্পিন্ডল তন্তু, এগুলো কে তৈরি করে? সেন্ট্রোজোম তৈরি করে। বুঝতে পেরেছো? তাহলে এই স্পিন্ডল তন্তুগুলো তৈরি করে হলো সেন্ট্রোজোম। এই যে এখানে থাকে সেন্ট্রোজোম, এই যে এরকম। তাহলে এই সেন্ট্রোজোম থেকে স্পিন্ডল তন্তু তৈরি হয়। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? কোষ বিভাজনেও সেন্ট্রোজোম ভূমিকা পালন করে। তাহলে সেন্ট্রোজোমের কাজ কি? শুক্রাণুর ফ্লাজেলা তৈরি করা, কোষ বিভাজনে ভূমিকা রাখা, তাই না? এগুলো আমরা বলতে পারি। ওকে, পরের প্রশ্ন, লাইসোজোমের সাথে কোন কোষের মিল রয়েছে? লাইসোজোমের সাথে এখানে কোন কোষটার মিল রয়েছে? কি হবে এটার উত্তর? ভেরি গুড, তাহলে লসিকা। লসিকা কি? কোষের মাঝখানে অবস্থিত যে তরল পদার্থ থাকে তাকে বলা হয় লসিকা। মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ, হ্যাঁ, এটা আর একটা কোষ, তারপরে এটা আর একটা কোষ মনে করো, হ্যাঁ, তারপরে এটা আর একটা কোষ, অনেকগুলো মনে করো কোষ। এখন এই যে কোষগুলোর চারপাশে যে তরল পদার্থ থাকে, এই কোষগুলোর চারপাশে যে তরল পদার্থগুলো থাকে, এই তরল পদার্থগুলোকে বলা হচ্ছে লসিকা।
এই তরল পদার্থগুলোর নামই হলো লসিকা। ঠিক আছে, পরের প্রশ্ন, একাধিক প্রাণকেন্দ্র দেখা যায় কোথায়? প্রাণকেন্দ্র মানে কি বলতো? প্রাণকেন্দ্র মানে কি? নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াসকে বলা হয় প্রাণকেন্দ্র। তাহলে একটার বেশি নিউক্লিয়াস রয়েছে কোথায়? কোন ধরনের টিস্যুতে একের বেশি নিউক্লিয়াস পাওয়া যায়? কি হবে এটার উত্তর বলো তো? কি হবে উত্তর? ওকে, ভেরি গুড। তাহলে পেশি টিস্যুতে। ঠিক আছে, আচ্ছা, পেশি টিস্যু কয় ধরনের তোমরা জানো? পেশি টিস্যু কয় ধরনের রয়েছে? পেশি টিস্যু 3 ধরনের, না? একটা হলো ঐচ্ছিক, একটা হলো অনৈচ্ছিক, আর একটা হৃদপেশি। হৃদপেশি। আচ্ছা বলো তো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এই 3 ধরনের পেশির মধ্যে কোন ধরনের পেশিতে একের বেশি নিউক্লিয়াস পাওয়া যায়? কোন ধরনের পেশিতে একের বেশি নিউক্লিয়াস পাওয়া যায়? কোন ধরনের পেশিতে? বলো দেখি। কি হবে উত্তর? একের বেশি। ওকে, ভেরি গুড। তাহলে শুধু নাম্বার 1 নাম্বার, হ্যাঁ? তাহলে উত্তর কি হবে? শুধু এই যে এটা ঐচ্ছিক পেশি, হ্যাঁ? তাহলে ঐচ্ছিক পেশিতে নিউক্লিয়াস কয়েকশো থাকে, কয়েকশো, কয়েকশো, কয়েকশো নিউক্লিয়াস, কয়েকশো নিউক্লিয়াস। ওকে, আর অনৈচ্ছিক এবং হৃদপেশিতে নিউক্লিয়াস কয়টা থাকে? একটা করে, তাই না? একটি নিউক্লিয়াস, একটি নিউক্লিয়াস। এই তো, ঠিক আছে। পরের প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরের ভাঁজকে কি বলে? মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরের ভাঁজকে কি বলে? আমরা জানি মাইটোকন্ড্রিয়ার 2টা স্তর, একটা বাইরের স্তর, একটা ভেতরের স্তর। তাহলে বাইরের স্তরটা মসৃণ এবং ভেতরের স্তরটা ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজা অংশগুলোকে কি বলে? ইয়াস আর অর্ক, ইকরা? খুবই সহজ একটা প্রশ্ন কিন্তু। তুবা, পার্থ, তহুরা? ভেরি গুড। পূর্বাশা? ওকে, তাহলে ক্রিস্টি, তাই না? আমরা যদি একটা মাইটোকন্ড্রিয়া দেখতে চাই, তোমরা জানো মাইটোকন্ড্রিয়া দেখতে কেমন, তাই না? তাহলে মাইটোকন্ড্রিয়া কি হবে? মাইটোকন্ড্রিয়ার অংশ যদি আমরা দেখি, এই যে মনে করো, এই যে এটা হলো বাইরের স্তর, হ্যাঁ? মাইটোকন্ড্রিয়া এটা হলো বাইরের স্তর। আর মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে স্তরটা থাকে, হ্যাঁ, এই যে ভেতরে যে স্তরটা, সেই স্তরটা ভাঁজ হয়ে থাকে। তোমরা এটা সবাই জানো, রাইট? এরকম ভাঁজ হয়ে থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরটা এরকম ভাঁজ হয়ে থাকে, রাইট? তাই না? তাহলে এই যে ভাঁজ হয়ে অংশগুলো, এই যে ভাঁজ হয়ে আছে, যে এই যে অংশগুলো, এই যে ভাঁজ হওয়া অংশগুলো, এই যে ভাঁজ হওয়া যে অংশগুলো, এই ভাঁজ হওয়া অংশগুলোকে কি বলে? ক্রিস্টি বলে, তাই তো? আচ্ছা, এবং এই ক্রিস্টির গায়ে গোল গোল কিছু বস্তু থাকে, গোল গোল কিছু বস্তু থাকে, এই যে এরকম ক্রিস্টির গায়ে কিছু গোল গোল গোলাকার বস্তু থাকে। এই গোলাকার বস্তুগুলোর নাম কি? কে বলতে পারবে আমাকে, দেখি বলো তো? ক্রিস্টির গায়ে এরকম গোলাকার কিছু বস্তু থাকে, যে ক্রিস্টির গায়ে, এগুলোর নাম কি? ভেরি গুড, অক্সিজোম, তাই না? এই গোলাকার বস্তুগুলোর নাম হলো
অক্সিজোম বা সোম। ঠিক আছে, ওকে। তাহলে শ্বসনের জন্য যে বিভিন্ন রকমের প্রয়োজনীয় এনজাইম থাকে সেই এনজাইমগুলো এই অক্সিসোমের মধ্যে জমা থাকে। পরের প্রশ্ন, কোনটি সক্রিয় না থাকায় নিউরন বিভাজনে অক্ষম? আমরা জানি নিউরন বিভাজিত হতে পারে না, কেন পারে না বলো? আরিয়ান কেন পারে না? আরিয়ান আমাকে ইফতারের দাওয়াত দিয়েছে, কিন্তু আমি জানি না আরিয়ান থাকে কোথায়। আরিয়ান ইফতারে তুমি দাওয়াত দিলে, কিন্তু তুমি তো বলোনি যে তোমার বাসা কোথায়। আমি যাবো কিভাবে? আচ্ছা, তাহলে কোনটি সক্রিয় না থাকে নিউরন বিভাজনে অক্ষম, মানে নিউরন কেন বিভাজিত হয় না, কি কারণে, কোন জিনিসটা থাকে? আমরা একটু আগে কিন্তু সেন্ট্রিওলের একটা কাজ পড়েছি, কি কাজ বলো তো? সেন্ট্রিওল কোষ বিভাজন করে, রাইট? তাহলে নিউরনের মধ্যে কি সেন্ট্রিওল থাকে? থাকে না। তাহলে যেহেতু নিউরনের সেন্ট্রিওল থাকে না, এই জন্য নিউরন বিভাজিত হতে পারে না। ওকে, ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে কোনটি দেখা যায়? শ্বাসনালী, বা এটাকে ইংলিশে বলা হয় ট্রাকিয়া। তাহলে এই শ্বাসনালীর মধ্যে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে কোনটা পাওয়া যায়, কোনটা দেখা যায় বলো? কি হবে উত্তর? তাহলে কি হবে? ওকে, ভেরি গুড। তাহলে সিলিয়া। তাহলে তোমরা জানো যে শ্বাসনালী কোনটা? এই যে এটা হলো শ্বাসনালী, হ্যাঁ, এগুলো হলো ব্রোঙ্কাস, এগুলোকে বলা হয় ব্রোঙ্কাস। আর এটা হলো ফুসফুস, এই যে ফুসফুস। ঠিক আছে, এই যে ফুসফুস, এই যে ফুসফুস। ওকে, আচ্ছা, এই যে ঠিক আছে। এখন এই যে যে শ্বাসনালীর কথা বলছি, এই শ্বাসনালীর যে প্রাচীর থাকে, এই প্রাচীরে এই শ্বাসনালীর মধ্যে কোষ থাকে, হ্যাঁ, এই যে এরকম কোষ থাকে, এরকম কোষ থাকে শ্বাসনালীর মধ্যে। ওকে, এবং এই কোষগুলো থেকে সিলিয়া বের হয়। সিলিয়া মানে কি? সিলিয়া মানে হলো ছোট ছোট চুলের মতো অংশ, হ্যাঁ, চুলের মতো, এরকম ছোট ছোট চুলের মতো। এই যে, এই যে সিলিয়া। ওকে, তাহলে এদিকেও কোষ থাকবে, এবং এই কোষগুলো থেকেও সিলিয়া বের হবে, এই যে সিলিয়া, এই যে সিলিয়া। তাহলে এই সিলিয়াগুলোর কাজ কি জানো? এই সিলিয়াগুলো করে কি, এই শ্বাসনালীতে যদি কোনো পদার্থ জমা হয়, যদি কোনো মিউকাস জমা হয়, যদি কোনো তরল পদার্থ জমা হয়, অর্ধতরল জাতীয় পদার্থ জমা হয়, তাহলে এই সিলিয়াগুলো নড়াচড়া করে এগুলোকে বের করে দেয়, এগুলোকে বের করে দেয়। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন, কোষ রসের পরিবহন কিসের মাধ্যমে হয়? কোষ রস কাকে বলে? কোষ রস কাকে বলে? কোষ রস মানে হলো পানি এবং খনিজ লবণ, এই একসাথে বলা হয় কোষ রস। পানি এবং খনিজ লবণ এই দুইটাকে একসাথে বলা হয় কোষ রস। তাহলে এই যে উদ্ভিদ পানি শোষণ করে, আমরা জানি জাইলেম টিস্যু দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে, এটা তোমরা সবাই জানো। এখন জাইলেমের মধ্যে 4 ধরনের জাইলেম রয়েছে, ট্রাকিড, ভেসেল, জাইলেম, ফাইবার, জাইলেম, প্যারেনকাইমা, তাই তো? তাহলে এই 4 ধরনের জাইলেমের মধ্যে কোন জাইলেম দিয়ে উদ্ভিদ পানি শোষণ? এটার উত্তর কি হবে? ভেরি গুড। তাহলে উত্তর হলো ভেসেল, তাই না? তাহলে উদ্ভিদের যে ভেসেল কোষগুলো রয়েছে, তোমরা জানো ভেসেল ট্রাকিড কোষগুলো এরকম একটু এই টাইপের, ট্রাকিড কোষগুলো এরকম, তাই না? কিন্তু ভেসেল যে কোষগুলো, ভেসেল কোষগুলো কিরকম? একটু চোঙ্গের মতো, এই যে এরকম চোঙ্গের মতো, তাই তো? এরকম চোঙ্গের মতো ভেসেল কোষগুলো, এরকম চোঙ্গের মতো, রাইট? এরকম চোঙ্গের মতো। বুঝতে পেরেছো? তোমার যখন
অপরিণত অবস্থায় থাকে, ভেসেল কোষগুলো যখন অপরিণত অবস্থায় থাকে, ভেসেল কোষগুলো, তখন এই ভেসেল কোষগুলোতে প্রোটোপ্লাজম থাকে। এই ভেসেল কোষগুলোর মধ্যে প্রোটোপ্লাজম থাকে। কখন? যখন ভেসেলগুলো ছোট অবস্থায় থাকে, অপরিণত অবস্থায় থাকে। বুঝতে পেরেছো? এই ভেসেল কোষগুলোর মধ্যে প্রোটোপ্লাজম থাকে। বুঝছো? কিন্তু যখন পরিণত হয়, যখন ভেসেল কোষগুলো বড় হয়, পরিণত হয়, তখন এদের মধ্যে আর এগুলো থাকে না, এই প্রোটোপ্লাজমগুলো আর থাকে না। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি পরিণত ভেসেল কোষ এগুলো কি? পরিণত ভেসেল কোষ মৃত, যেহেতু প্রোটোপ্লাজম থাকে না, প্রোটোপ্লাজম বিহীন। আর একটা ঘটনা ঘটে। কি ঘটনা? সেটা হলো এই যে ভেসেল কোষে যে কোষ প্রাচীর আছে না, এই যে প্রান্ত প্রাচীরগুলো, এই প্রান্ত প্রাচীরগুলো এগুলো গলে যায়। ভেসেল কোষের এই যে প্রান্ত প্রাচীরগুলো, এই প্রান্ত প্রাচীরগুলো গলে যায়। তাহলে এই প্রান্ত প্রাচীর যদি গলে যায় তাহলে কি হবে? দেখো এখন আমি প্রান্ত প্রাচীরগুলো গলিয়ে ফেলি। তাহলে এই যে প্রান্ত প্রাচীর গলে গেল, প্রান্ত প্রাচীর এই যে গলে গেল, প্রান্ত প্রাচীর গলে গেল, প্রান্ত প্রাচীর গলে গেল, প্রান্ত প্রাচীর গলে গেল। তাহলে দেখো তো প্রান্ত প্রাচীর যদি গলে যায় তাহলে জিনিসটা এরকম একটা নলের মতো জিনিস তৈরি হলো না? দেখো তো নলের মতো জিনিস তৈরি হলো কিনা, সবাই আমাকে কমেন্টে জানাও। এই যে একটা নল তৈরি হলো কিনা, বলো। এই যে একটা নল তৈরি হলো কিনা? তাহলে এই নল দিয়েই, ভেসেল কোষের এই নল দিয়েই পানি পরিবাহিত হয়। সবাই ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন। তাহলে এই হলো আমাদের সিকিউ পর্যন্ত। তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা, ভেসেল কোষে কিভাবে পানি পরিবাহিত হয়? ভেসেল কোষের মাধ্যমে। বুঝতে পেরেছো সবাই? ফাতিয়া, আয়শা, নীরা, হয়েছে? তালহা? ওকে, ভেরি গুড। তুবা, ঠিক আছে? ওকে। অনেকে আমাকে ইফতারের দাওয়াত দিচ্ছে। আচ্ছা, ইফতারিতে তোমরা কি খাওয়াবে আমাকে বলো তো? তোমরা যারা ইফতারির দাওয়াত দিচ্ছ কি খাওয়াবে? ছোলা, কি ছোলা, তারপরে বুন্দিয়া, আলুর চপ, তারপরে কি বেগুনি, এগুলো? হ্যাঁ, এগুলো খাওয়াবে? বিরিয়ানি? এগুলো একটাও খাওয়া ঠিক না, জানো এটা? আমরা যে ইফতারের সময় আমরা যে কালচারালি যে জিনিসগুলো খাই, আমরা ইফতারের সময় কি খাই? মুড়ি খাই, ছোলা খাই, রাইট? তারপরে বেগুনি, পেঁয়াজু, তাই না, বুন্দিয়া, এই যে এই জিনিসগুলো যে খাই, এগুলো কিন্তু মোটেও খাওয়া উচিত না, মোটেও না। তাহলে কি খাবে? না খেয়ে থাকবে না, তুমি ফ্রুটস দিয়ে ইফতারি করবে, বেস্ট। ওকে, মোরগ পোলাও দিয়ে ইফতারি করবে, তাহলে সেহরি করবে কি দিয়ে? কাচ্চি দিয়ে? না। তো ভাজা পোড়া জিনিস যত কম খাওয়া যায় তত বেটার। বুঝতে পেরেছো? এই জন্য ইফতারি তুমি যখন করবে, তোমরা করবে, যেহেতু তোমরা সামনে, তোমরা দেশকে লিড দিবে, হ্যাঁ, যেহেতু তোমরা সামনেই তোমাদের ভবিষ্যৎ, তো তোমরা এটা বাসায় কালচারটা তৈরি করবে যে ইফতারিতে ফ্রুটস রাখবে। ফ্রুটস দিয়ে বিভিন্ন রকমের কিন্তু সালাদ বানানো যায়, টক দই দিয়ে ফ্রুটস গুলো মিক্সড করে বিভিন্নভাবে কিন্তু বানানো যায়। ওকে, তো এটা অভ্যাস করবে। এই জিলাপি, মুড়ি মাখা, এগুলো খাওয়া যাবে না, এগুলো কিন্তু শরীরের উপর অনেক ইফেক্ট ফেলে। দই চিরা মিষ্টি, একজন লিখেছে দই চিরা মিষ্টি খায়। আচ্ছা দেখো, আমি তোমাকে একটা জিনিস বলি, দই খাচ্ছ তুমি, হ্যাঁ, দেখো, দই খাচ্ছ, চিরা খাচ্ছ, আর কি মিষ্টি খাচ্ছ। আচ্ছা, এই যে তুমি যে 3 ধরনের খাবার খাচ্ছ ইফতারিতে, এই 3 ধরনের খাবার, এটা বলো তো, দইয়ের মধ্যে কি আছে? চিনি আছে না? আছে তো। তাহলে দই এটাও একটা শর্করা, বলতে পারি শর্করার পরিমাণ বেশি। চিরা এটাও এক ধরনের শর্করা। মিষ্টি মানে চিনি, এটাও শর্করা। তাহলে দেখো, তুমি ইফতারি যদি এইটা দিয়ে করো, তার মানে তুমি শুধু শর্করাই খাচ্ছ। আর বেশি পরিমাণ শর্করা খেলে কি হয় সেটা তুমিও জানো, ডায়াবেটিস হয়। তো তোমার আজকে ডায়াবেটিস হবে না, তুমি যদি এগুলো কন্টিনিউ করো, খেতেই থাকো, তাহলে এগুলো পরবর্তীতে হবে। হ্যাঁ, ছোলা খাওয়া ভালো, তুমি শুধু ছোলা খাবে, কিন্তু আমরা তো শুধু ছোলা খাই, মুড়ি, ছোলা, তারপরে বাকি এগুলো যে খাবারগুলো খাই, এগুলোর মধ্যে ছোলাটা হলো ভালো।
হ্যাঁ, ছোলা খাওয়া অবশ্যই ভালো, কিন্তু দই, চিড়া, মিষ্টি দরকার নেই তো। হ্যাঁ, হ্যাঁ, খেজুর অবশ্যই ভালো। যে কোনো ফল ভালো, যে কোনো ফল। এবং মনে রাখবে যে যেগুলো আমরা তাজা জিনিসগুলো পাই, মানে উদ্ভিদ থেকে যেগুলো আমরা সরাসরি পাই, সেগুলো ভালো। আর যেগুলো প্রসেসড ফুড সেগুলো ভালো না, সেগুলো খারাপ। হ্যাঁ, যেমন মনে করো তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো তোমার বাসায় আম গাছ আছে। তুমি আম গাছ থেকে আম পেড়ে ওই আমটা খাও। আর ধরো তোমার একটা শপিং মল থেকে বা সুপার শপ থেকে তুমি আম কিনে খাও, দুইটার মধ্যে পার্থক্য আছে। তুমি গাছ থেকে আম পেড়ে যেটা খেলে সেটা ভালো, বাট সুপার শপ থেকে যে আমটা তুমি কিনে খাচ্ছ সেটা কিন্তু খুব একটা ভালো না। বুঝতে পারছো বিষয়গুলো? হুম, ওকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা একটু চেঞ্জ করো, এই অভ্যাসগুলো চেঞ্জ চেঞ্জ করো, কারণ এইগুলো তো সেই আদিমকাল থেকে এই অভ্যাসগুলো চলে আসছে। তো তোমরাই পারবে চেঞ্জ করতে। হুম? এগুলো তোমরাই কিন্তু চেঞ্জ করতে পারবে। আদারওয়াইজ তুমি যদি চেঞ্জ না করো, তাহলে তোমার পরবর্তী প্রজন্ম এগুলোই খেতে যাবে। এই তোমার ছোলা, ছোলা তো ভালো, কিন্তু এই যে বুন্দিয়া, তারপর হলো পিয়াজু, হুম, আলুর চপ, বেগুনির চপ, এই জিনিসগুলো খাবে, যেগুলোর কোনো মানে নেই, কোনো দরকারই নেই। হুম? পুরান ঢাকার অনেকে আছে। পুরান ঢাকার আছে কেউ তোমাদের এখানে? পুরান ঢাকার, হুম, এই পুরান ঢাকার কেউ আছো তোমরা এখানে? তো পুরান ঢাকার খাবারগুলো দেখো, যে অনেকে আছে। তো তোমাদের খাবারের স্টাইল তো তোমরাও জানো, আমরাও জানি। তো ওই স্টাইলে খাওয়া যাবে না। বুঝতে পেরেছো? ওই স্টাইলে খেও না। হুম? পুরান ঢাকায় ওই বড় বাপের পোলা খায় আর ছোট বাপের পোলা, এই স্টাইলে খাওয়া যাবে না। খাবারটাকে কন্ট্রোল করো। হুম? হ্যাঁ, আমি যেটা খাই আমি হলো সালাদ টাইপের জিনিসগুলো খাই। বিভিন্ন ফ্রুটস দিয়ে, টক দই দিয়ে সালাদের মতো বানিয়ে তারপরে খাই। কোনোদিন আমি খিচুড়ি খাই, সবজি খিচুড়ি যেটাকে বলে। হ্যাঁ? এভাবে আরকি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা সিকিউ সলভ করব। সিকিউ কোশ্চেন, হ্যাঁ? ওকে, ঠিক আছে। হ্যাঁ, একজন বলছে ভাজা পোড়া ছাড়া ইফতার হয় নাকি? অবশ্যই হয়। ভাজা পোড়া ছাড়া তুমি ইফতার করলে কি হবে? কি হবে আমাকে বলো? আজকে তুমি ভাজা পোড়া ছাড়া ইফতার করো তো। শুধু ফ্রুটস দিয়ে ইফতার করো। তাতে কি হবে? কিছুই হবে না। তাই না? তো এটা হলো আমাদের কালচার। একটা কালচার হয়ে গেছে। এইজন্য আমাদের মনে হয় যে ভাজা পোড়া ছাড়া ইফতার কেমনে হয়? হ্যাঁ? আচ্ছা, সিকিউ সলভ করি আমরা। আমরা পি এবং কিউ নামে ২ টা জিনিস দেখতে পাচ্ছি। আমরা দেখি পি তে নিটাম প্রাপ্ত জটিল টিস্যু, আর কিউ তে এক্সন ডেনড্রাইট সমৃদ্ধ কোষ। তাহলে বুঝতেই পারছো এই নিটামের প্রাপ্ত জটিল টিস্যুটা কি? তাহলে মাইক্রোটিউবিউল কি আমরা পারবো? মাইক্রোটিউবিউল কি? ওই যে সেন্ট্রোসোম থেকে যে সুতার মতো জিনিস তৈরি হয় সেগুলো হলো মাইক্রোটিউবিউল। দেহকোষ ডিপ্লয়েড কেন? ডিপ্লয়েড মানে কি? জোড়ায়, জোড়ায় থাকবে। দেহকোষ। মনে করো এটা যদি একটা কোষ হয়, তাহলে এই কোষে একটা ক্রোমোজোম যদি বাবার কাছ থেকে আসে, আরেকটা ক্রোমোজোম আসবে মায়ের কাছ থেকে। একটা ক্রোমোজোম বাবার কাছ থেকে আসলে আরেকটা ক্রোমোজোম আসবে মায়ের কাছ থেকে। তাহলে এগুলোকে বলছি আমরা ডিপ্লয়েড। তাহলে এরকম করে ২৩ জোড়া। ২৩ জোড়া মানে হলো ২৩ টা আসে বাবার কাছ থেকে, ২৩ টা আসে মায়ের কাছ থেকে ক্রোমোজোম। এটাকে বলছি আমরা দেহকোষকে ডিপ্লয়েড। আচ্ছা, উল্লিখিত পি এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। পি এর বৈশিষ্ট্যটা কি? আর কিউ বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধনে। কিউ বলতে কি বোঝাচ্ছে? এক্সন ডেনড্রাইট সমৃদ্ধ কোষ। এটা মানেই হলো নিউরন। তাই না? ওকে। তাহলে আমরা দেখি। তাহলে পি হলো জটিল টিস্যুর ভেসেল কোষ। তাহলে জটিল টিস্যুর ভেসেল কোষ সম্পর্কে আলোচনা করতে বলেছে। ঠিক আছে? তাহলে ভেসেল কোষ সম্পর্কে আমরা আলোচনা কি করেছি একটু আগে? ভেসেল সম্পর্কে কি আমি বলেছি জটিল টিস্যুর? চোঙ্গাকৃতির, এদের মধ্যে প্রথমে এরা প্রোটোপ্লাজম যুক্ত থাকে, পরবর্তীতে প্রোটোপ্লাজম বিহীন হয়ে যায়। এদের প্রান্ত প্রাচীরগুলো গলে গিয়ে একটা নলের মতো অংশ তৈরি করে। আমি বলেছি কি? ওকে। এই কথাগুলো এখন লিখা আছে। একবার রিডিং পড়ো। ওকে। ঠিক আছে? ওকে। উল্লিখিত কিউ বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিউ মানে কি? নিউরন। নিউরন সমন্বয় সাধনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? তাহলে দেখো ওই কথাগুলো লিখা আছে।
মনে আছে ছবিটার কথা আমি যে একদিন তোমাদেরকে পড়িয়েছিলাম? এই যে এটা হলো মুন্ডু, এটা হলো তুমি, এটা হলো তোমার শরীর, এটা হলো তোমার পা, তাই না? আর এটা হলো তোমার হাত। মনে আছে কি জিনিসগুলো? তাহলে এখান থেকে একটা সংবেদী স্নায়ু, এখান থেকে মনে করো সংবেদী একটা স্নায়ু আছে, যে স্নায়ুটা তোমার মাথার মধ্যে যাবে, রাইট? তাহলে কোনো একটা উদ্দীপনা সংবেদী স্নায়ুর মাধ্যমে মাথার মধ্যে যাবে, যাওয়ার পরে ব্রেইন এখন সিদ্ধান্ত নেবে কি করতে হবে। দেন সেই উদ্দীপনা আর একটা নিউরনের মাধ্যমে ব্রেইন এখন পাঠাই দিবে, হয় ওই হাতে পাঠাবে, অথবা পায়ের মধ্যে পাঠাবে, হ্যাঁ, অথবা সেম হাতে পাঠাবে। এখন ব্রেইনের এটা ইচ্ছা, এই তো এইভাবে কাজ করে। হুম, নাকি? হ্যাঁ, চিমটি দিয়ে থাপ্পড় দাও, ভেরি গুড। ওকে, তাহলে সেই কথাগুলো এখানে লিখা, আর নিজের ভাষায় এগুলো লিখ। ঠিক আছে চয়নিকা, বুঝতে পেরেছো? মেইন কনসেপ্ট এটাই, এখন এটা তুমি তোমার ভাষায় লিখতে পারবে। ঠিক আছে, পরের প্রশ্ন। এখানে চিত্র এক্স এবং চিত্র ওয়াই দুইটা ছবি দেওয়া আছে। তাহলে রক্ত কি, এগুলো তোমরা পারবে। রক্ত হলো এক ধরনের তরল যোজক কলা। মানুষের আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী টিস্যু কেন বলা হয়, এগুলো তোমরা পড়েছো। চিত্র এক্স এর গঠন ব্যাখ্যা করো। এক্স এর গঠন কি? এক্স কি? মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করতে হবে। তাহলে মাইটোকন্ড্রিয়া আমরা অলরেডি আলোচনা করেছি এমসিকিউ এর মধ্যে, তাই না? উদ্ভিদ জীবনে ওয়াই এর গুরুত্ব বিশ্লেষণ করো। ওয়াই কি এখানে বলো তো? ওয়াইটা কি? ক্লোরোপ্লাস্ট, নাকি? এটার নাম হলো ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, তাহলে এই যে ক্লোরোপ্লাস্ট তোমরা দেখতে পাচ্ছ, এই ক্লোরোপ্লাস্টের তোমরা জানো, আমি যদি একটা ক্লোরোপ্লাস্টের ছবি দেখাই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো এটা হলো একটা ক্লোরোপ্লাস্ট, এটা একটা ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ। তাহলে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের ভেতরে তোমরা জানো যে এখানে থলের মতো কিছু জিনিস থাকে, মনে আছে তোমাদের? থলি আকৃতির। তাহলে ক্লোরোপ্লাস্টের ভিতরে থলে আকৃতির কিছু জিনিস থাকে, এই যে এরকম থলি আকৃতির। এই থলে আকৃতির জিনিসগুলোকে বলা হয় থাইলাকয়েড। এগুলো হলো এক একটা থাইলাকয়েড, থাইলাকয়েড, তাই না? এবং সবগুলো থাইলাকয়েড একসাথে মিলিত হয়ে কি তৈরি করে? গ্রানাম তৈরি করে, তাই তো? সবগুলো থাইলাকয়েড একসাথে মিলিত হয়ে গ্রানাম তৈরি করে। তাহলে এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েডের ভেতরেই ক্লোরোফিল নামক বর্ণকণিকা থাকে। এই থাইলাকয়েডের ভেতরেই ক্লোরোফিল নামক বর্ণকণিকা থাকে। আর আমরা জানি যেখানেই ক্লোরোফিল থাকবে সেখানে কি হবে? সালোক সংশ্লেষণ হবে। এটা তোমরা সবাই জানো, রাইট? যেখানেই ক্লোরোফিল সেখানেই সালোক সংশ্লেষণ। আর সালোক সংশ্লেষণ মানেই হলো এই প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ খাবার তৈরি করে, এবং এই খাবার উদ্ভিদ নিজেই ইউজ করে, এবং এই খাবারের উপর প্রাণীকুল নির্ভরশীল, রাইট? তাহলে দেখো তো সেই কথাগুলো আমরা এখন পাবো। তাহলে এটা হলো মাইটোকন্ড্রিয়ার গঠন। মাইটোকন্ড্রিয়ার গঠন নতুন ভাবে আর পড়ার কিছু নাই। আর এটা হলো ওয়াই হলো ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্টের কথাবার্তা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ফলে কি হয়? উদ্ভিদ খাবার তৈরি করে। উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, মাটি থেকে পানি শোষণ করে, খাবার তৈরি করে, এবং খাবার তৈরির সাথে সাথে আর কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে। এই অক্সিজেন আবার বাতাসে ফিরিয়ে দেয়। এই তো কথা। ওকে, তাহলে দেখো সেই কথাগুলো লিখা, একবার রিডিং পড়ো জাস্ট। ঠিক আছে, ওকে। তারপরে দেখি, বিথি অনুবীক্ষণ যন্ত্রের দুইটি কোষ অঙ্গাণু পর্যবেক্ষণ করলো। এর মধ্যে প্রথমটি বংশগতীয় উপাদান বহনকারী গোলাকার অঙ্গাণু। বাবারে, অনেক কথা। বংশগতীয় উপাদান বহনকারী, দেখো এখানে দুইটা কথা, উপাদান বহনকারী গোলাকার অঙ্গাণু। তার মানে জিনিসটা হলো এমন একটা অঙ্গাণু যেটা গোলাকার দেখতে। তাহলে আমি আঁকি এখানেই, এমন একটা অঙ্গাণু যেটা দেখতে গোলাকার। এই হলো গোলাকার, ঠিক আছে?
এই তো গোলাকার অঙ্গাণু। আর কি বললো এখানে বংশগতীয় উপাদান বহন করে। আচ্ছা, এখন আমি বংশগতীয় উপাদান বহন করার জিনিসটা আঁকি। এই যে এই তো কথা। ওকে। আর দ্বিতীয় অঙ্গটা হলো গ্রানাম চক্র বহনকারী অঙ্গাণু। গ্রানাম কোথায় থাকে? একটু আগে আমরা পড়েছি, ক্লোরোপ্লাস্টে থাকে। ওকে, আচ্ছা প্রশ্ন দেখি, প্রকৃত কোষ কাকে বলে? এগুলো আমরা পারবো। আচ্ছা, উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির বংশগতীয় উপাদান বহনকারী অংশের, তার মানে এই অংশের গঠন ব্যাখ্যা করো। তাহলে এই অংশের নাম কি? ভেরি গুড, এই অংশের নামই হলো ক্রোমোজোম। তাহলে আমাদের ক্রোমোজোমের গঠন ব্যাখ্যা করতে। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এখানে ক্রোমোজোম সম্পর্কিত কথাবার্তাগুলো লেখা আছে। দেখো প্রথম অঙ্গাণুটি হচ্ছে নিউক্লিয়াস, এর মধ্যে বংশগতীয় উপাদান বহনকারী অংশে ক্রোমোজোম বিদ্যমান। সবাই ক্লিয়ার কিনা? ইমরান ক্লিয়ার সবাই? ওকে, তাহলে ক্রোমোজোম কি থাকে? তাহলে ক্রোমোজোমের মধ্যে কি কি অংশ থাকে আমরা জানি। একটা ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ার থাকে, মাঝখানে একটা অংশ থাকে। আর কি থাকে? ক্রোমোজোমের দুইটা বাহু থাকে, এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু, এই তো রাইট। আর কি থাকে? গৌণকুঞ্চন থাকে। তাহলে এটাকে আমি যদি আরেকটু সুন্দর করে আঁকি তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। এই যে এইভাবে আঁকি। ঠিক আছে। এই যে তাহলে কি কি অংশ থাকে আমরা অংশগুলো একটু দেখি। হ্যাঁ, এখানে থাকে এই জিনিসটার নাম হলো গৌণকুঞ্চন। ওকে, আচ্ছা। ক্রোমোজোম একটা পাতলা পর্দা দিয়ে আবৃত করা থাকে, এটাকে বলা হয় পেলিকল। পেলিকল নামের পাতলা পর্দা, এই যে পাতলা পর্দা, এর চারপাশে একটা পাতলা পর্দা থাকে। এই যে যে পাতলা পর্দা থাকে এর চারপাশে, এটাকে বলা হয় পেলিকল নামক পর্দা, পেলিকল। ওকে, তারপর কি মাঝখানে হলো সেন্ট্রোমিয়ার, এই অংশটার নাম হলো সেন্ট্রোমিয়ার। ঠিক আছে। আর কি থাকে? এগুলো হলো বাহু, এই যে এটা একটা বাহু। ওকে, এটা আর একটা বাহু। ওকে, আর কি থাকে দেখি তোমাদের বইয়ের মধ্যে? ও, ক্রোমোনেমাটা থাকে। আর ক্রোমোনেমাটা কি? এই যে এখানে যে ডিএনএ থাকে সেগুলোকে বলা হয় ক্রোমোনেমাটা। এই যে এটা হলো ক্রোমোনেমাটা। ক্রোমোনেমাটা। আর কি থাকে? কিছু তরল পদার্থ থাকে, এর ভিতরে কিছু তরল পদার্থ থাকে। ডিএনএ তো ডাবল হেলিক্স, তাহলে আমি ডাবল হেলিক্স দিচ্ছি। কিছু তরল পদার্থ থাকে, এই যে তরল পদার্থ, এই যে যে তরল পদার্থগুলো, এই তরল পদার্থগুলোকে বলা হয় ধাত্র। ধাত্র। এবং এর একেবারে প্রান্তের দিকে যে অংশ, এটাকে বলা হয় টেলোমিয়ার। এই জিনিসটাকে বলা হয় টেলোমিয়ার। তাহলে এটা হলো একটা ক্রোমোজোমের গঠন। ঠিক আছে, ক্লিয়ার? এই সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? ইকরা ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আর দ্বিতীয়টা হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের গুরুত্ব কি আমরা অলরেডি আলোচনা করেছি প্রথম সিকিউর মধ্যে। ওকে, তাহলে এগুলো আর দরকার নাই। এই হলো আজকের ক্লাস। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে প্রশ্ন করো, বলো। ওকে জান্নাতুল নাইম, থ্যাংক ইউ। তোমাদের আর কোনো প্রশ্ন আছে? না, টেলোমিয়ার কোনো তরল পদার্থ না।
ওকে, কোনো কোশ্চেন নাই? নো কোশ্চেন। ওকে, আচ্ছা। তাহলে যদি কোশ্চেন না থাকে তাহলে তোমরা ঈদের শপিং করেছো তোমরা? ঈদের শপিং করেছো? কে, কে করেছে ঈদের শপিং? ওকে, অনেকেই করেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে অনেকে করবে। যদিও অনেক আজকে গ্যাদারিং হবে ঈদের শপিং এ। আচ্ছা, তো তোমরা যারা ঈদের শপিং করেছো এবং যারা করোনি, যারা আজকে করবে বা সামনে করবে, তো তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে ঈদের আগে আজকে এটা লাস্ট ক্লাস আমার। তো এরপরে তোমাদের সাথে আবার ঈদের পরে হয়তো দেখা হবে। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।